বিরতির ঠিক আগে সরকার দলীয় মাননীয় একজন সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হলো, যদিও আপনি তার বক্তব্যের সেই অংশটুকুকে এক্সপান্ড করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আছে, আপনার কাছে অনুরোধ যে আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য উনি বিভিন্ন সময় বক্তব্য দেন, আমরা মনোযোগ দিয়ে ওনার কথা শুনি। ওনার বক্তব্যে সূক্ষ্ম রসবোধ, ইতিহাস চেতনা সব কিছুই আমরা গভীরভাবে। মাননীয় সদস্য, আপনি কি কথা বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওনাকে 2 মিনিটের জন্য দেয়া হোক প্লিজ। কিন্তু মাননীয় স্পিকার, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন তা আসলে সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটি অমার্জনীয় অপরাধ। প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন, ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে। এবং আমরা মনে করি উনি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে দিয়ে। ফলে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের বক্তব্য আমরা কোনো সংসদ সদস্যের কাছ থেকে যাতে এই ধরনের বক্তব্য মহান এই জাতীয় সংসদে আর উচ্চারিত না হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি সর্বশেষ যে কথাটা বললেন সেটা আমিই বলেছি, এবং ওনার ওই অংশটুকু সংসদীয় রীতিনীতির বাইরে যে কথাবার্তা হয়েছে সেগুলো এক্সপান্স করার নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং আমি একটা রুলিংও দিয়েছি টুয়ার্ডস অল দ্য রাইটস অনারেবল মেম্বার্স। সংসদে বসে আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলবো না, আমাদের ডিগনিটি আমরা রাখব। অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য, আপনার পয়েন্ট অফ অর্ডারের স্লিপটি আমি পেয়েছি। 302 ধারায় আপনাকে একটা নোটিশ দিতে হবে, নোটিশ দেন, আমরা সেটা বিবেচনা করব। মাননীয় মনিরুল হক চৌধুরী সাহেব, আপনি দয়া করে বসেন। জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি সাহেব কিছু বলতে চাচ্ছিলেন। জনাব শহীদউদ্দিন চৌধুরী সাহেবকে 2 মিনিট সময় দেন প্লিজ। মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, আমরা এই সংসদে আমার 3 বার আসার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আমরা পার্লামেন্টে অনেক কথাবার্তা পক্ষে বিপক্ষে, অনেক সময় হাসি ঠাট্টার আলোকেও কিন্তু অনেক কথা চলে আসে। এই যে ইমিডিয়েট গত পরশুদিন আমাদের মাননীয় জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী সাহেব বক্তব্য রেখেছেন, এবং সেখানে বিয়ে শাদী নিয়ে ব্যক্তিগতভাবে সেখানে কথাবার্তা হয়েছে, সেখানে কিন্তু এক্সপান্সের মতো কোনো কথা আসে নাই। এগুলো হাসি ঠাট্টা থাকতেই পারে, পার্লামেন্টে সেই রেওয়াজ আছে। মাননীয় স্পিকার, মনিরুল হক চৌধুরী এমন কোনো কথা বলেন নাই যে স্পেসিফিক কাউকে আঘাত করে, এবং ব্যক্তিগতভাবে এমন কোনো কথা বলেছেন যেটার জন্য এখানে এক্সপান্স করার মতো কোনো কথা আসবে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী পার্লামেন্টের স্পিকারের আসন থেকে এক্সপান্স করার ঘোষণা দিয়েছি, সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। আপনার অন্য কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে বসেন। মাননীয় স্পিকার,
আমি যেটা বলতে চেয়েছিলাম, সর্বপ্রথমেই বিরোধী দলীয় উপনেতা যখন আমাদের সালাউদ্দিন সাহেব কথা বলছিলেন তখনই আমি দাঁড়িয়েছিলাম। সেখানে উনি যাদেরকে ডিফেন্ড করলেন এবং যেই 300 বিধির অ্যাগেনিস্টে কথাটা বললেন, সে অনুযায়ী পার্লামেন্টের বিধান অনুযায়ী 300 বিধির পরে কোনো প্রশ্ন রেজ করবেন ওইটা উনি পারেন না মাননীয় স্পিকার, কিন্তু তিনি রেজ করেছেন এবং তিনি রেজ করেছেন করেই উনি বিদায় নিয়েছেন এখান থেকে। মাননীয় অসংখ্য ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য মিস্টার চৌধুরী। প্লিজ টেক ইউর সিট। আপনার বক্তব্য শেষ, আপনি বসেন দয়া করে। জি, আমি পরে জানাবো, আপনি বসেন দয়া করে। জি, আপনি বসেন, দেখবো, বসেন বসেন, আপনিও বসেন। জি চিফ হুইপ সাহেব, আপনারা কি মানে এইগুলা নিয়ে কথা বলার চেয়ে আমরা বাজেট আলোচনায় থাকি? আচ্ছা দেন দেখি, চিফ হুইপ সাহেবকে এক মিনিট দেন। আমি বলছি মাননীয় স্পিকার, মাননীয় সকল সদস্যদের রাইট আছে, তার ব্যাপারে কেউ কথা বললে তার 274 বিধিতে তার ব্যক্তিগত কৈফিয়তের একটা রাইট আছে। তা আমি সেই ক্ষেত্রে আমি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীকে বলবো আপনি কিছু কথা বলার মানে তাকে মাইক দেওয়ার জন্য তিনি তার ব্যাপারে মানে ব্যক্তিগত ব্যাপারে কথা বলবেন। তার নাম উল্লেখ করে বলা হয়েছে, সেই জন্য তিনি কথা বলা, এটা সুযোগ সকলেরই আছে, সকলকে আপনি দিবেন ভবিষ্যতেও। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মনিরুল হক চৌধুরী হিসেবে মাইক দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাকে। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মিস্টার চৌধুরী আপনি বসেন, আমি আপনাকে যথাসময়ে দিব, বসেন। ইফ আই থিঙ্ক আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাওলানা নুরুল আমিন। মাওলানা নুরুল আমিন সাহেব, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করব। মশা তার বাচ্চাদেরকে নিয়ে সুযোগ বুঝে মশারির নিচে ঢুকে পড়ল। ঘুমন্ত ব্যক্তিকে কামড় দিলে ওই ব্যক্তি ঘুম থেকে জেগে লাইট জ্বালিয়ে মশা খোঁজা শুরু করলো এবং 2 হাতে মশা মারার চেষ্টা করলো। এই দৃশ্য দেখে বাচ্চা মশাটি বলল, লোকটা হাতে তালি দিচ্ছে কেন? তখন মশা বলল, আমার গান সবার কাছে অনেক প্রিয়, আমার গান সবাই পছন্দ করে, তো সেই জন্য হাততালি দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে। এবার বাচ্চাটা বলল, কিছু কিছু হাততালি তালি না, জীবন নাশের কারণও হতে পারে। মাননীয় স্পিকার, এই কথা বলার মধ্য দিয়ে বাজেট বক্তব্য শুনে যারা হাততালি দিয়েছেন আর বাজেট বক্তব্যে হাততালি শুনে যারা খুশিতে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এবং হাততালি নিয়েছেন, ওই হাততালিগুলোর মাঝে জনগণের বিপদের ইঙ্গিতও থাকতে পারে। মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট এসেছে। আমরা কথা কিছু বলবই, এটা শুনবার ধৈর্যও থাকা দরকার। পার্লামেন্টের প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা বলেছেন, সরকারের ভালো কাজের আমরা প্রশংসা করব, সুপারিশ করব, অন্যায় করলে প্রতিবাদ করব, কিন্তু আমাদের কথা শোনার ধৈর্যও তাদের নাই। মাননীয় স্পিকার, এই বাজেটে উচ্চমূল্যস্ফীতির ঝুঁকি যা বাজারে তার প্রবাহ বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দেবে, ব্যাংকিং খাতের ভঙ্গুর দশা এবং খেলাপি ঋণ উত্তোলনে
কার্যকর কোনো পদক্ষেপ নেই। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য যে অনুকূল পরিবেশ দরকার তা বাজেটে নেই। মাননীয় স্পিকার, সরকারি দল যদি মনে করে থাকে বিরোধী দল অতীতের মতোই গৃহপালিত বিরোধী দল হিসাবে থাকবে, তাহলে এই ধারণাটা ভুল। বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক বক্তব্য দেয়া হয়েছে। বলা হয়েছে জামাত ইসলামী 3 সিট পেয়েছিল, অথচ তাদের হয়তো মনে নাই 18 নির্বাচনে তারা এত বড় একটা দল মাত্র 6টা সিট পেয়েছিল। এরপরে তারা বলা হয় আমরা বেহেশতের টিকিট বিক্রি করি। এই সংসদে বলা হয়েছিল একজনের নামে প্রমাণ দিন। আজও পর্যন্ত তারা এই প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই। এই ভুয়া ঢোল বাজিয়ে চলছেন, জানি না এটা তারা কতদিন বাজাবেন। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে বলতে চাই আমার এলাকার কিছু কথা। সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কয়লার খনি আমার নির্বাচনী এলাকায়। বিদেশ থেকে উচ্চ মূল্যে কয়লা কেনার কথা বাজেটে এসছে, কিন্তু দেশের কয়লা দেশপ্রেম নিয়ে তোলার কোনো উদ্যোগ নেই। আপনার মাধ্যমে আমি জ্বালানি মন্ত্রী মহোদয়কে বলবো কয়লার খনি যেন উত্তোলন করা হয়। মাননীয় স্পিকার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হোক, আমি তা চাই, কিন্তু সরকারি দলের পক্ষ থেকে একবারও বলা হয় নাই ইবতেদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার উন্নয়নের ব্যবস্থার কথা তারা বলেন না। মাননীয় স্পিকার, সংসদ লবিতে ঢোকার সময় দেখি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস বড় ভালো লাগে, কিন্তু ওই কোরআনেই, ওই আল্লাহর নাজিল করা কোরআনেই আছে মাননীয় স্পিকার যে ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, কারো পতন যখন নেমে আসবে কারিগরি সম্পদ আর ক্ষমতা কোনো কাজে লাগবে না। এটা আল্লাহর কোরআনের কথা। মাননীয় স্পিকার, সেই কারণে জি, আপনাকে দেয়া হলো 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার পীরগঞ্জে 1600 কিলোমিটার রাস্তা কাঁচা, জনদুর্ভোগ সীমাহীন পর্যায়ে চলে গেছে। এখানে অনেক আলোচনা হয়েছে, কোনো ব্যবস্থা হচ্ছে না মাননীয় স্পিকার। এরপরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি, অনেক প্রতিষ্ঠানে নেই একাডেমিক ভবন। শত কোটি টাকা দিয়ে নির্মিত আইটি সেন্টার পরিত্যক্ত ভবনের মতো পড়ে আছে। মাননীয় স্পিকার, দৃষ্টিনন্দন সম্ভাবনাময়, অপার সম্ভাবনাময় নীলদরিয়া, যেটা নিয়েও কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আমরা এই দেশের উন্নয়নের জন্যই কথা বলি মাননীয় স্পিকার। একটু আগে একজন সম্মানিত সদস্য বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন আমার কথা ওনারা বুঝবেন না। হ্যাঁ, উনি বুঝবেন, উনি ভালোই বোঝেন। এর আগে বেশ কয়েকটা দল উনি করেছেন, তো এই জন্য উনি ভালোই বুঝবেন। কিন্তু আমার মনে হয় এটা সংসদীয় কোনো রুলস না। পরিশেষে আমি যেটা আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমার প্রস্তাবিত বিষয়গুলো যেহেতু 54 বছরে আলোর মুখ দেখেনি, আপনার মাধ্যমে বিষয়গুলো নিয়ে মহান সংসদে আমি উত্থাপন করছি। আপনার মাধ্যমে যেন কোনো পদক্ষেপ নেওয়া হয়, আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে সরকারি দলের আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যদি চান আমরা আপনাদের সহযোদ্ধা থাকি, তাহলে আপনারাও আপনাদের কথা নিয়ন্ত্রণ করুন। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব M.A. হান্নান। জনাব M.A. হান্নান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই বাজেটের উপর আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে 2026 এবং 27 অর্থ বছরে যে বাজেট উনি ঘোষণা করেছেন এটা অত্যন্ত সময়োপযোগী একটি বাজেট, যেটা আমাদের এই দক্ষিণ এশিয়াতে সচরাচর দেখা যায় না। আমরা ইতিপূর্ব অনেক বাজেট আমরা সংসদের বেড থেকে আমরা শুনেছি, কিন্তু এই বাজেটটি যেটি দিয়েছে এই বাজেটে আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের কথা যেমন বলা হয়েছে, এই বাজেটে শিক্ষার কথা বলা হয়েছে, এই বাজেটে স্বাস্থ্যের কথা বলা হয়েছে, এই বাজেটে সামাজিক নিরাপত্তা কথা বলা হয়েছে। আমরা জানি একটি রাষ্ট্রের চালিকা শক্তি হলো বাজেট। এই বাজেট প্রয়োগ সুষ্ঠুভাবে করতে পারলে যে বাজেটটি আমাদের এই সংসদে উত্থাপিত হয়েছে, আমরা আশা করি এটার সুফল এ দেশবাসী পাবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি সমগ্র বিশ্বে উজ্জ্বল করছেন, তাদের জন্য এই রিলেটেড সকল ইনস্ট্রুমেন্ট করমুক্ত রাওনা হয়েছে, যেটা আগামী দিনে তাদেরকে আরও উৎসাহিত করবে এই পেশা তাদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথম আমার এলাকা থেকে আমি তারও বলেছি যে বিএনপির প্রথম সংসদ সদস্য আমি নির্বাচিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে। এর আগে এই আসনটি বিএনপি কোনোদিন পায় নাই। তাই এই সুযোগে আমি আমার এলাকার একটি বড় সমস্যার কথা বলতে চাই। এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই আমার এলাকার মানুষ একটা জিনিস সারা দিন লিখতে থাকে যে আমার এলাকা একটি রাস্তা, যেটা আমার নাসিরনগর উপজেলা সদর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত কানেক্ট হয়েছে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে এই রাস্তাটি আজকে থেকে প্রায় 5-7 বছর আগে একটি টেন্ডার হয়েছিল পাকাকরণের জন্য। এটার কিছু 2-3 মাইল রাস্তা পাকা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের সময়ে, কিন্তু আর বাকি অংশটা আদৌ পড়ে আছে। যে ঠিকাদারি কাজটি পেয়েছে তাকে বারবার তাগাদা দিয়েও এই কাজটি করানো যাচ্ছে না। আমি জানি না বাংলাদেশে এই ঠিকাদারকে লাগাম ধরার কোনো লোক আছে কিনা। আমি আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণকে বলতে চাই, এই অবাস্তব কাজটি যেটা টেন্ডার হয়ে আছে, যেটি কাজের সমাপ্তের মেয়াদ আরও আগেই শেষ হয়ে গেছে, এই কাজটি দ্রুত সম্পূর্ণ করে এবং এই রাস্তাটির আর অর্ধেকটি অংশ এখন রয়েছে টেন্ডারের বাকি। এই অর্ধেকটি রাস্তা টেন্ডার করে মাধবপুরের সাথে সংযোগ করে দিলে আমার এলাকার মানুষের যে প্রাণের দাবি নাসিরনগর সদরের সাথে তাদের যোগাযোগের একমাত্র ব্যবস্থা, এটা হলে আমাদের নাসিরনগরের মানুষ উপকৃত হবে। আর না হলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার এলাকার জনগণ আমাদের এই সরকারকে ভোট দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না, তারা আশাহত হবে। তাই আমি আবারও এই সংসদে দ্বিতীয়বারের মতন আমার এই রাস্তাটি অনতি বিলম্বে এই ঠিকাদারকে দিয়ে এটার কাজ শেষ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আপনার অনুরোধ জানাচ্ছি, যেন আমার এই অর্থ বছরের ভিতরে আমার এই রাস্তার কাজটা আরম্ভ করা হয় এবং শেষ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আর একটি রাস্তা আমাদের একটা ব্রিজ ভাঙ্গা আছে 2019 সাল থেকে। এই বৃষ্টির কারণে আমাদের বেশ কয়েকটি ইউনিয়ন ডিসকানেক্ট হয়ে আছে। যদি এই ভাঙ্গা ব্রিজটা তাড়াতাড়ি আপনার নির্মাণ করা না হয়, তাহলে আমার এলাকার মানুষ কঠিন দুর্দশা ভুগছে। তাই আশা করব যে আমার এলাকার জনগণের এই দুটি প্রাণের দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমাদের সদস্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার। জনাব মোহাম্মদ শামীম কায়সার, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক দয়াময় এবং মায়াশীল করেছেন। আশা করছি বক্তব্য শেষ হতে হতে আপনার একটু দয়া পরবশ হয়ে আরও 3-4 মিনিট বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, 2006 সালের বাজেট অধিবেশনে একবার আসার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় নজিরবিহীন ইতিহাসে এবারকার যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং
মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে এই 2026-27 অর্থবছরের যে বাজেটটা উপস্থাপন করা হলো 90 থেকে 95% প্রস্তাবনায় নজিরবিহীনভাবে সর্বসম্মতিক্রমে এই ডান বাম দুপাশ থেকে সর্বসম্মতিক্রমে সরকার দল এবং বিরোধী দলের পক্ষ থেকে টেবিল চাপড়ে সেটাকে স্বাগত জানা হয়েছে মাননীয় স্পিকার। এর বেশি ধন্যবাদ এক কথায় আর কি দিব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরেও আমরা একটু দেখতে পেয়েছি যে বাজেট পরবর্তী বাহিরে কিছু ব্যানার নিয়ে মিছিল হয়েছে মাননীয় স্পিকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সাপ্লিমেন্ট করে আরও অনেক মাননীয় সংসদ সদস্যবৃন্দ মাঝে মাঝে যথার্থই বলেন যে ভেতরে একরকম, বাহিরে গিয়ে কেন যেন একটু অন্যরকম হয়ে যায় মাননীয় স্পিকার। অনেক সময় এরকম হয় মাননীয় স্পিকার, আসলে নদীর উপর ব্রিজ বানাতে হয়। এখন আগেই যদি ব্রিজটা বানায় ফেলে তখন কি হয়, তখন শুকনো জায়গায় নিজে নদী কাটতে লেগে যায়, মানে অযাচিত ব্যাপার স্যাপার আর কি। এখন ব্যানার যদি আগেই বানিয়ে রেডি থাকে কেউ, এখন সেটা নিয়ে একটু ফটো সেশন না করলে কেমন হয়, এরকম হয়ে থাকতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরেকটা বিষয় একটু লক্ষণীয়ভাবে করতে চাই, যেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংসদ চলছে। আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং জবাবদিহিতামূলক নিজের দলের ভিতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয় মাননীয় স্পিকার। দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যেরকম নীল না, তেমনিভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না মাননীয় স্পিকার। এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা অ্যাড্রেস করতে চাই যে আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত মাননীয় স্পিকার। এটা আমরা দুঃখের সাথেই বলছি। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল, বুঝিয়ে বলতে পারিনি। আজকে দেখলাম প্রাসঙ্গিকই বিষয়টা উঠে আসলো। আপনার মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি, আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি মাননীয় স্পিকার। কিন্তু ফ্যাক্ট হলো জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ। তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ। দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ, এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে, এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই মাননীয় স্পিকার, এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা মাননীয় স্পিকার। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, मैं शायर तो नहीं मगर ए जशी जब से देखा। আর সামনে গেলাম না মাননীয় স্পিকার, এখানে অনেক সময় শের ও শায়েরির ব্যাপারে কথাবার্তা হয়, তো সেজন্য একটু ছিটে ফোটা টাচ করা মাননীয় স্পিকার। আত্মসমালোচনার কথা বলছিলাম, আমি শুধু এক পাশে প্রশংসা আরেক পাশে তিরস্কার এরকম করব না মাননীয় স্পিকার। প্রায় 20,000 কোটি টাকা আমি যদি ভুল না শুনে থাকি, যদি তন্দ্রাচ্ছন্ন না হয়ে থাকি, বন্ধ শিল্প কারখানা চালুর ব্যাপারে, বরাদ্দের ব্যাপারে কথা হয়েছে মাননীয় স্পিকার। তো আমি কিন্তু আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এখন উপস্থিত থাকলে ভালো হতো। মাঝে মাঝেই যখন আমার রংপুর সুগার মিলসটা পুনরায় চালুর ব্যাপারে কতটুকু কী অবস্থা হলো, এটা যখন কথা বলি, আমার শ্বশুরবাড়ি এলাকার এমপি সাহেব এবং মাননীয় মন্ত্রী তিনি ডাগর ডাগর চোখে ঠান্ডাভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। আরেকদিন বলেছিলাম ইতা খিতা খরে বাবা, এই টাইপের একটা কোশ্চেন আর কি ওনার চোখে আমি দেখতে পাই। কিন্তু মাননীয় স্পিকার, এই মৌনতাকে আমি সম্মতির লক্ষণ ধরে নিচ্ছি, এটা করতেই হবে। কারণ এতগুলো টাকা থাকতে মাত্র 100 কোটি টাকারও নিচের বাজেট দিয়েই এই সুগার মিলটি সফলভাবে পুনরায় চালু করা এবং লাভজনক করা সম্ভব মাননীয় স্পিকার।
অনুমোদিত আমাদের গাইবান্ধা ইপিজেড সেটার ব্যাপারে বাস্তবায়ন প্রক্রিয়া কবে শুরু হবে এবং অ্যাকুইজিশন কবে শুরু হবে সেই ব্যাপারেও আমরা ছেড়ে কথা বলবো না মাননীয় স্পিকার, যতই সরকার দলের হয়ে থাকি, যেহেতু বাজেট হয়েছে আমাদের অ্যালোকেশন দিতেই হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ওয়াজিরে খামাখা একজন ছিল, তার সাথে টকশো করতে গিয়ে শুনলাম 8,32,000 কোটি টাকার বাজেট নাকি ছায়া বাজেট করেছেন তারা। বলছিলেন 9,38,000 কোটি টাকা এত বাজেট হয়ে গেল, 5 লক্ষ কোটি টাকা ছিল আসলে বাস্তবিক বাজেট। তো আমি প্রশ্ন করলাম যে 5 লক্ষ কোটি টাকা যদি বাস্তবিক হয়ে থাকে, তাহলে আপনি মিস্টার ওয়াজিরে খামোখা 8,32,000 কেন করলেন? আপনি 5 লক্ষ করলেই পারতেন। তো ছায়া বাজেটটা কিভাবে প্রণয়ন করবেন একটু যদি দিতেন তাহলে বোঝা যেত আর কি অবস্থা। মাননীয় স্পিকার, বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা যদি কমিটি করার জন্য বরাদ্দ রাখা হতো তাহলে খুব ভালো হতো। চানাচুরের ডিব্বা না, চানাচুরের পুষ্টিগুণ। আমি দেখলাম যে নর্মাল গুগলেই যদি আমরা একটু সার্চ করে থাকি তাহলেই পেয়ে যাচ্ছি চানাচুরের কিছু পুষ্টিগুণ আছে মাননীয় স্পিকার, যে কেউ খুঁজলে পাবে। ক্যালোরি প্রায় 500 থেকে 550 কিলো ক্যালোরি, ফ্যাট আছে 35 গ্রাম, প্রোটিন 10 গ্রাম, ফাইবার 5 গ্রাম, সোডিয়াম 800 মিলিগ্রাম প্রতি 100 গ্রাম চানাচুরের মধ্যে। মাননীয় স্পিকার, কেন বলছি জানেন? এই বাজেটটা নাকি চানাচুরের মতো খেতে ভালো লাগে, কোনো পুষ্টিগুণ নাই। তো বিষয়টা আসলে এরকম নয় মাননীয় স্পিকার, তাদের কথা অনুযায়ী। জি, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে আসছি মাননীয় স্পিকার, যেটা না বললেই নয়। দেখুন মাননীয় স্পিকার, জিয়া রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরবর্তীতে রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে যাবেন এটা বলেছিলেন এবং করেছেন। বীর দর্পে ছুটে চলেছেন, তরুণ যুব সমাজকে নিয়ে খাল খনন থেকে শুরু করে অন্যান্য সমস্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য আনাচে কানাচে ছুটে বেরিয়েছেন। তেমনিভাবে আমিও মাননীয় প্রধানমন্ত্রীর এই ছুটে বেড়ানো আমাদেরকে সাথে নিয়ে এই কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমি আজকে সকল সংসদ সদস্যের জন্য একটা বিষয় একটু কঠিন করে দিতে চাই মাননীয় স্পিকার। আমাদের 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে মাননীয় স্পিকার, আমরা একটা ভলান্টারি বাজেট দিচ্ছি, স্বেচ্ছাশ্রমের বাজেট দিচ্ছি। এই বাজেটের সাথে 2টা খাল খনন প্রকল্প হয়েছে, সফলভাবে চলছে। এই 2টা খাল খনন প্রকল্প শেষ হওয়ার পরে আমাদের গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দ এবং নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা প্রায় 1 কিলোমিটার একটা দীর্ঘ খাল কোনো বরাদ্দ না নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে the people of Govindganj will definitely make the politics difficult for the politician ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এভাবে একটা স্বেচ্ছাশ্রমের বাজেট আমি সাথে সম্পূরক প্রস্তাব করে দিয়ে ইনশাআল্লাহ বাস্তবায়ন করে আবারও একদিন কথা বলবো। মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনি এই মহান সংসদে এই বাজেট আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। একদম বিদায় বেলায় শুধু এতটুকুই বলতে চাই, দেখুন আমরা যেভাবে সম্প্রীতি নিয়ে এই সংসদটা শুরু করেছি, সবাই তাকিয়ে আছে। জুলাই অবশ্যই আমাদের চেতনা, তবে জুলাইকে আমরা বিক্রি হতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফি। জনাব ওবায়দুল্লাহ সালাফি, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেটের উপর আলোচনা, তো আলোচনা বাজেটের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি আর কি, দৃশ্য দেখে তাই মনে হচ্ছে। তো তারপরেও সম্পূরক বাজেট সম্পর্কে দুটি কথা বলে, সম্পূরক বাজেটের উপরে আজকে মূল আলোচনা, যেহেতু আমাদের সম্পূরক বাজেট যেটা দেওয়া হয়েছে তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে দুর্নীতি আর অপচয়। আমাদের দেশে একটা প্রবাদ আছে, খায় দায় জব্বার, মোটা হয় আব্বাস। যার কারণে আজকের এই সম্পূরক বাজেট, এবং এ কথাটা আমরা সবাই জানি যে সরকারি মাল দরিয়া মে ঢাল। আমাদের
রেভিনিউকে বাংলা ভাষায় রাজস্ব আয় বলা হয়ে থাকে। রাজস্ব মানে রাজার নিজের, জনগণের নয়, সব রাজার নিজের আর কি। যার কারণে ফ্রি স্টাইল ইচ্ছা মতো যার যেভাবে মন চায় সেভাবে এই টাকা খরচ করবে, ব্যয় করবে। তারপরে জনগণের পকেট থেকে, ভিক্ষুক থেকে শুরু করে একেবারে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যাদের কাছ থেকে ভ্যাট আদায় করা হয় না। মাননীয় স্পিকার, একদিকে ভ্যাট আর একদিকে পরোক্ষ কর, প্রত্যক্ষ কর, নানাভাবে এদেশের মানুষ আজকে দিশাহারা। মানুষ স্বাভাবিকভাবে প্রত্যাশা করেছিল যে নতুন সরকার ক্ষমতা আসার পর এদেশের মানুষ একটা নতুন সম্ভাবনার দিক তাদের সামনে উন্মোচিত হবে। তারা লক্ষ্য করবে যে আমাদের দুর্দিন হয়তো বা দূর হবে। কিন্তু গত পরশুদিন আমি আমার গ্রামে গিয়েছিলাম। দৃশ্য দেখে মনে হয়, তাদের কথার আলোকে মনে হয়েছে আমার কাছে সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ে গিয়েছিল। তখন সরকারের দুরবস্থা দেখে, বিভিন্নখানে অব্যবস্থাপনা দেখে, এমন কোনো অফিস আদালত নাই, এমন কোনো আর্থিক প্রতিষ্ঠান নাই, এমন কোনো সেক্টর নাই। একদিকে ফ্যাসিস্ট আমলে যেরকমভাবে একটা চুরমার করে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে উঠে আসার জন্য যে পরিকল্পনা, যে সুচিন্তা, সেই দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি না। ফলে জনগণ মনে করে যে সরকারের অবস্থা এরকম যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। সরকার এখন কি করতেছে, যে দেখা যাচ্ছে যে সারা দেশে এত অপকর্ম প্রতিনিয়ত হয়, শিবিরের একজন কে কোথায় কি সামান্য কিছু হয়েছে সেটা তিলকে তাল করে কিভাবে জাতিকে বিভ্রান্ত করা যায় সেই অপচেষ্টা চলছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আজকে যারা ওই ছাত্র জীবন থেকে মুজিববাদ লালন করে এসেছেন, যাদের অন্তরে, ধ্যানে, মনে মুজিববাদী চিন্তা চেতনা, তারা এখন কোন দিকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য নানান ধরনের ফন্দি ফিকির শুরু করেছেন। মাননীয় স্পিকার, এজন্য আজকে আমরা সবাই জানি যে সিএজি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর যে অডিট প্রতিবেদন দেওয়া হয়, সেই প্রতিবেদন আলোকে এই সমস্ত রিপোর্ট কখনো বাস্তবায়ন হয় না, আলোর মুখ দেখে না। কারণ অন্যায় করো, লুটপাট করো, ধান্দাবাজি করো, লুটেপুটে খাও, কোনো সমস্যা নাই। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মেগা প্রকল্পগুলোতে প্রতি বছর 14 থেকে 24 মিলিয়ন ডলার অপচয় হয়। কার পকেটে যায় টাকাগুলো? কার টাকা? সব বেশিরভাগ ঋণের টাকা, সেটি আমি পরে বলতেছি। পাশাপাশি 2024 সালের হোয়াইট পেপার অনুযায়ী সরকারের ব্যয়ের 40%, মাননীয় স্পিকার, 40% অপচয় এবং দুর্নীতিতে ব্যয় হয়েছে। মাননীয় স্পিকার, এরকম আরো অনেক অবাক করার তথ্য দেওয়া যাবে। মাননীয় স্পিকার, আজকে ট্রেজারি বেঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ হাততালি দিচ্ছেন, আহা বেশ 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 স্লোগান দিচ্ছেন। এই হাততালি দিয়ে আহা বেশ বেশ বলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না। মাননীয় স্পিকার, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে ভ্যাট কমাতে হবে এবং মধ্যস্বত্বভোগী যারা আছেন, যে সমস্ত মাফিয়া দীর্ঘ 17 বছর লুটপাট করেছেন, এখনো লুটপাট করার রাস্তা খুঁজছেন, তাদের অবৈধ সম্পদে প্রত্যক্ষ করের মাধ্যমে, প্রয়োজনে কর শুমারির মাধ্যমে কারা কারা কর দানের উপযুক্ত, সেই সমস্ত বিষয়ে সরকারকে অ্যাড্রেস করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে আর একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার সময় শেষের দিকে একটু অনুগ্রহপূর্বক বাড়ি দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আজকে প্রায় 2.5 লক্ষ হাজার কোটি টাকা সরকারের দেশি বিদেশি ঋণের টার্গেট। অপরদিকে এই ঋণের সুদ সরকার যদি পরিশোধ করে, তাহলে সরকারকে 1,27,500 কোটি টাকা বছরে সুদ পরিশোধ করতে হবে। মাননীয় স্পিকার, যেটা সরকার একটা বাধ্যতামূলক ব্যয়। আজকে এই সমস্ত উচ্চ সুদ হারে ঋণ গ্রহণ করে কঠোর বৈদেশিক নীতি অনুযায়ী আজকে সুদের। জি, আপনার 2 মিনিট বাড়ানো হলো, শেষ করবেন দয়া করে। ধন্যবাদ।
এই সুদের মাধ্যমে কি করা হচ্ছে? আবার ওই কথা মনে পড়ল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শুদ্ধ বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছে উপেন, ও জমি লইব কিনে। আজকে আমাদের দেশের অবস্থা কোথায় নিয়ে যাচ্ছি আমরা? পুরা জাতিটাকে ঋণে জর্জরিত করার মধ্য দিয়ে, একটা লুটপাটের বাজেট দিয়ে কিভাবে নেতা কর্মীরা লাভবান হবে, সেই চিন্তা চেতনা থেকে আজকের এই বাজেট প্রণয়ন করেছে মাননীয় স্পিকার। আজকে জনগণ কর দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু কর নেওয়ার জন্য যে ব্যবস্থাপনা দরকার, সেই ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল মাননীয় স্পিকার। যারা কর নেয়, যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, তারা জনগণের মাঝে এমন ভীতি সৃষ্টি করে যাতে জনগণ করের দিকে আসতে না পারে মাননীয় স্পিকার। এবং কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, তারা তাদের পকেট ভারী করার জন্য জনগণের মাঝে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মাননীয় স্পিকার। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আর একটা কথা বলতে চাই, যে আজকেই আমাদের এই যে এডিপির মাধ্যমে যে বরাদ্দ রাখা হয়েছে, সেই বরাদ্দটা কোথা থেকে আসবে? স্বাভাবিকভাবে আমাদের দেশে বহু মানুষ আছে যারা কর দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু নানান অব্যবস্থাপনার কারণে আজকে সেই সমস্ত জনগণের কাছে, সেই সমস্ত মানুষের কাছে না গিয়ে, এমনকি অনেক সৎ মানুষ আছে যারা তাদের শতভাগ কর দিতে চান, কিন্তু কর নীতির ভুল কর নীতির কারণে তারা আজকে কর দিচ্ছেন না। কারণ ঋণ খেলাপিদেরকে ধরা হয় না, তারপরে তারা জানে যে আমাদের এই টাকা সরকারের কোষাগারে জমা হবে না, লুটপাট হবে। সব শেষে যে কথা বলতে চাই, যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই সমস্ত অন্যায়কারীদের বিপক্ষে নেওয়ার জন্য যদি সরকার শক্ত অবস্থান গ্রহণ করে, তাহলে আমাদের দেশ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন 303 আসন নম্বর 303 জনাবা রাশিদা বেগম হীরা। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ বাজেট 9,38,000 কোটি নতুন সরকার তার ক্ষমতা গ্রহণের মাত্র 112 দিনের মাথায় পেশ করেছেন। এই মহান সংসদে সেই বাজেটের উপর আলোচনায় আমি প্রথমে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের সূচক, বিজেতা, প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি দুঃখের পাষাণে ঘষা সুভাষী চন্দন আমাদের মা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সরকার প্রধান তারেক রহমান ও আমাদের প্রিয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদকে। মাননীয় স্পিকার, বৈশ্বিক চরম আর্থিক টানাপোড়েনের মধ্যে এমন সুপরিকল্পিত, সুচিন্তিত, সময়োপযোগী একটি বাজেট সারা দেশের মানুষের মধ্যে স্বস্তি তৈরি করেছে। তারা বুঝতে পেরেছে গণতান্ত্রিক পরিবেশে জনগণের সরকারের ক্ষমতা এলেই জনগণের কল্যাণেই বাজেট দিবে, এটাই স্বাভাবিক। ইটস এ ওয়েল প্ল্যান্ড বাজেট ফর দ্য পিপল। আমরা সবাই জানি ওয়েল প্ল্যান্ড মিনস হাফ ডান। আমরা বিশ্বাস করি এই বাজেট বাস্তবায়নে সরকার পাবে জনগণের অকুণ্ঠ সহযোগিতা। ট্যাক্স বা ঋণ আরোপের ক্ষেত্রে এই বাজেট পরিষ্কারভাবে এই বাজেটে দেখা গেছে ধনীদের আয় গরিবের ন্যায্য হিস্সা। যত আয় তত বেশি ট্যাক্স, এটা অনেকটা ইসলামের জাকাতের মতো। সেখানে ধনীদের সম্পদে থাকে গরিবের ন্যায্য হিস্সা। এটাই কল্যাণ রাষ্ট্রের নমুনা। সর্বোচ্চ আয় করদাতা পাবেন দেশের কাছে বিশেষ মর্যাদা, এটাই ন্যায্যতা। দাম কমেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, 60টি জরুরি খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স পণ্য, প্রযুক্তি পণ্য, কম্পিউটার, ল্যাপটপ, চিকিৎসা সামগ্রী, সোলার এজেন্সির পণ্য, ইলেকট্রিক গাড়ি। বেড়েছে নিকোটিনের উপর সিগারেট, নিকোটিনের উপর সম্পূরক শুল্ক, অ্যালকোহল, বিলাসবহুল গাড়ি বড় লোকেরা যেটা ব্যবহার করে। বাইরে থেকে আমদানি কাজু বাদাম, রড, ইস্পাত, জুয়ার আয় 20 থেকে বেড়েছে 25%। মাননীয় স্পিকার, এই দুয়ের পার্থক্য থেকে বোঝা যায় সরকার তুমি কার? সরকার জনগণের। মাননীয় স্পিকার, এই বাজেটে সকল আমদানি পণ্যের উপর আছে সূক্ষ্ম নিয়ন্ত্রণ আর রপ্তানির উপর আছে সূক্ষ্ম ছাড়, শুল্ক ছাড়। এই নীতির মাধ্যমে দেশীয় সম্পদের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাবে বৈদেশিক মুদ্রা উপার্জনের হার। আমাদের সম্পদ আমরাই উপার্জন করব,
পরনির্ভরশীলতা কমবে। ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়েছি, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মাননীয় স্পিকার, সরকার উচ্চশিক্ষার জন্য যেমন রেখেছে 10 লক্ষ টাকার অনুদান, সকল সুযোগ সুবিধা, তেমনি দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষার সুযোগ তৈরি হবে 6ষ্ঠ শ্রেণী থেকে। তরুণ উদ্যোক্তা বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কর্মক্ষেত্র অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলার সকল সুবিধা রয়েছে এই বাজেটে, যা সকলের জন্য পুঁথিগত বিদ্যা গ্রহণ করতে বাধ্য করা হবে না। মাননীয় স্পিকার, এতদিন এদেশের মানুষ দেখেছে জনগণের টাকায় সরকার ও তাদের সমর্থকদের বিলাসিতা, লুটপাট আর স্বেচ্ছাচারিতা। দেশে ছিল এক কাশীর মহিষী করুণা, যিনি ছিলেন দরিদ্র প্রজাদের কুটির জ্বালিয়ে নিজের শরীর তপ্ত করার একচেটিয়া অধিকারভোগী। আর জনগণ দেখেছে জনগণের সেবক যারা, জনগণের টাকা তাদেরই কল্যাণে, উন্নয়নে, দারিদ্রতা দূরীকরণে, নিরাপত্তা বিধানে, তাদের ও তাদের সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে ব্যয় করার এক সুপরিকল্পনা, জনগণের নিরাপদ, অভাবমুক্ত, সমৃদ্ধশালী, সম্মানী করার এই অভূতপূর্ব বাজেট প্রণয়নে মাননীয় অর্থমন্ত্রী সরকারের জন্য অগণিত মানুষের দোয়া। মাননীয় স্পিকার, এই বাজেট নারীর হিস্সা ন্যায্যতার সাথে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি জেন্ডার ব্যালেন্সড বাজেট। স্বাধীনতার পর থেকে সকল বাজেটে নারীরা জনগণ নামক শব্দের জঠরে হারিয়ে যেত, কিন্তু এই বাজেট প্রতিটি ক্ষেত্রে নারী শব্দটি ব্যবহৃত হয়েছে পৃথকভাবে, সম্মানের সাথে। এই বাজেট তাদের রিপ্রোডাক্টিভ রোলের জন্য এতদিনের অবমূল্যায়নের লাগাম টেনে ধরা হয়েছে। তাদের প্রোডাক্টিভ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট রোলের স্বীকৃতি ঘটেছে। তাদের প্র্যাকটিক্যাল জেন্ডার নিডের পাশাপাশি অনেকগুলি স্ট্র্যাটেজিক জেন্ডার নিড পূরণ হয়েছে। তাই দেশের সকল নারী সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি নারী সমাজের কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, এতদিনে দেশটি একটি দারিদ্রতার দুষ্ট চক্রে আবর্তিত হচ্ছিল। প্রত্যেক শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের কোনো মানুষের কাছে ছিল না বিনিয়োগ করার মতো কোনো পুঁজি। বিখ্যাত অর্থনীতিবিদ রেগনার মার্কস 1953 সালে তার বই প্রবলেমস অফ ক্যাপিটাল ফরমেশন ইন আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিজ গ্রন্থে লিখেছেন, যার আমরা অনেকেই জানি, লো ইনকাম ক্রিয়েটস লো সেভিংস ক্রিয়েট লো ইনভেস্টমেন্ট ক্রিয়েটস লো ক্যাপিটাল ক্রিয়েটস লো প্রোডাক্টিভিটি। পুনরায় লো ইনকাম আর এই দারিদ্রতার দুষ্ট চক্রে আবর্তিত হচ্ছিল দেশের সাধারণ মানুষের জীবন। এই বাজেট হচ্ছে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার কৌশল, যা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ঋণ সুবিধা, চিকিৎসা সুবিধা ইত্যাদি তৈরি করে এখন থেকে প্রতিটি জনগোষ্ঠীর মাঝে উপার্জনের জন্য পুঁজি তৈরির সুযোগ করার জন্য ইটস এ বিগ পুশ হিসাবে সাহায্য করবে, যাতে তাদের মধ্যে আসবে হাই ইনকাম, হাই সেভিংস, হাই ইনভেস্টমেন্ট, হাই ক্যাপিটাল, হাই প্রোডাক্টিভিটি। তাই ধন্যবাদ আচ্ছা, আপনাকে আর 2 মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ। হাই প্রোডাক্টিভিটি। তাই এই পরিকল্পিত বাজেটে রয়েছে মানুষের হাতে আসলে সম্পদ গড়ে ওঠার চাবিকাঠি। মূলত এই অসম ব্যবহারের ব্যবস্থার সাধারণ মানুষ যেভাবে দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায় নিপতিত হচ্ছিল, কিন্তু এই বাজেট ইনশাল্লাহ মানুষকে দারিদ্রতার দুষ্ট চক্র থেকে বের করে আনার এক অনন্য উদাহরণ হিসাবে কাজ করবে। মাননীয় স্পিকার, আমরা জানি গণতন্ত্রের সৌন্দর্য হলো অপোজিশন, কিন্তু কেন জানি না এ বাজেট তাদের ভালো লাগেনি। আমরা তো অপোজিশনকে শত্রু মনে করি না। আমরা মানি গণতন্ত্রে অপোজিশন শুড নট বি দ্য এনিমি অফ রুলিং পার্টি, অপোজিশন শুড বি দ্য রিয়েল পার্টনার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রকে সুসংহত করতে তাদের ভূমিকা জনগণ পর্যবেক্ষণ করছে। তাই আমাদের বিরোধী দলকে বলবো, 2024-এর যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তাকে মায়ের পেটে ভ্রূণ অবস্থায় হত্যা করার চেষ্টা করবেন না। একটা সন্তান ভূমিষ্ঠ করতেও তো মায়ের 9 মাস 10 দিন সময় লাগে। গণতন্ত্রের অকাল গর্ভপাত করিয়ে কষ্টার্জিত গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টাকে জনগণ ক্ষমা করবে না। এই বাজেট যথাসম্ভব ভালো হয়েছে। সারা দেশের জনগণ বাজেটে খুশি হয়েছে। তাই তাদের জন্য কবির ভাষায় 2টি পংক্তি, যথাসম্ভব ভালো বলে ওগো আরো ভালো, কোন স্বর্গপুরী তুমি করে থাকো আলো।
আরো ভালো কেঁদে কয় আমি থাকি হায় অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। মাননীয় স্পিকার, আসুন এই বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল থাকবে, কোনো শুল্ক নাই, দাম বাড়ানো সম্ভব হবে না, তাই সিন্ডিকেটের ধস ঘটবে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে যাতে দুর্নীতিতে জড়িত না হয়, কোনো কালো টাকা সাদা করা হয় নাই। আসুন আমরা সকলে মিলে মানুষের পাশে দাঁড়াই। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁদপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জালাল উদ্দিন, আমি দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। জনাব জালাল উদ্দিন সাহেব, আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মাবলম্বী যারা আছেন ওনাদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে, মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বাজেটে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও আপসের নেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে এবং ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হাউস লিডার ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতার সহিত দীর্ঘ জীবন কামনা করি। আমার প্রতি ওনার নিরঙ্কুশ ভালোবাসার ফলে আজ আমি এই সংসদে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি কিংবদন্তি অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানকে, যার অনুপ্রেরণায় আমি অর্থনীতির প্রতি আগ্রহী হই। যিনি ছিলেন বাংলাদেশে ব্যাট প্রবর্তকের অগ্রদূত। ধন্যবাদ জানাই মাননীয় বিজ্ঞ অর্থমন্ত্রীকে, যিনি বাস্তবসম্মত জনবান্ধব একটি বাজেট উপস্থাপন করেছেন। বাজেট উপস্থাপনের পর এই পর্যন্ত শুনি নাই কোনো জিনিসের দাম বেড়েছে। মাননীয় স্পিকার, কেবলমাত্র বাজেট পেশ করা হয়েছে, এর উপর দীর্ঘ আলোচনা হবে, সমালোচনা হবে, বিশ্লেষণ হবে, সংযোজন হবে, বিয়োজন হবে, এরপরে বোঝা যাবে পেশকৃত বাজেটটি প্রকৃত রূপ। এই বাজেট নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, আমি আমার এলাকার অনেক জ্ঞানী গুণীরা, আসলে তাৎক্ষণিক উত্তর দেওয়া কঠিন, তাই আমি কিছু কথা বাজেট নিয়ে, অর্থনীতি নিয়ে আমি বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপা যায়, গ্লুকোমিটার দিয়ে যেমন দেহের গ্লুকোজ পরিমাণ বোঝা যায়, অক্সিমিটার দিয়ে যেমন দেহের অক্সিজেন পরিমাণ বোঝা যায়, তেমনি অর্থনীতিও কিছু থার্মোমিটার, কিছু গ্লুকোমিটার, অক্সিমিটার আছে, যাকে আমরা বলি অর্থনীতিতে সূচক, যেমন জিডিপি, মুদ্রাস্ফীতি, ব্যাংক ব্যবস্থাপনা, ঋণ খেলাফি, রপ্তানি রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বেকারত্ব হার ইত্যাদি। অর্থনীতির প্রথম থার্মোমিটার হলো জিডিপি, যা দেশের অর্থনীতির গতি প্রকৃতি নির্দেশ করে। মাননীয় স্পিকার, জিডিপির ভালো কিছু লক্ষণ আমি উল্লেখ করতে চাই, যে লক্ষণগুলি দেখলে বোঝা যাবে দেশের জিডিপির অবস্থা ভালো। দেশে নতুন কলকারখানা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান বাড়বে, বিদ্যুতের ব্যবহার বাড়বে, রপ্তানি আয় বাড়বে, ব্যবসার সম্প্রসারণ ঘটবে। আর জিডিপি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো আমাদের জিডিপির অবস্থা খারাপ, সেই বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট তুলতে চাই। 1 নম্বর, কলকারখানা বন্ধ হয়ে যাবে, বেকারত্ব বাড়বে, বিনিয়োগ কমবে, উৎপাদন কমবে। তাই জিডিপি হলো অর্থনীতির শুধু থার্মোমিটারই নয়, এটি স্পিডোমিটারও বটে। মাননীয় স্পিকার, সেকেন্ডলি হলো ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। আমি সংসদে মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলার
সুযোগ পেয়েছিলাম, কিন্তু পুরাটুকু আমি বলতে পারিনি। আজও বোধহয় সেই সময়টুকু পাবেন না, কারণ আপনি যেই সময় নির্ধারণ করেছেন, আমি আমার বেসিক কথাগুলি বলতে গেলেই সময় শেষ হয়ে যাবে। তারপরও আপনি আমার দিকে একটু খেয়াল রাখবেন। জিডিপি মুদ্রা হলো মুদ্রাস্ফীতি, জিনিসের দাম কি স্থির আছে না বাড়ছে না কমছে, দেখলে বোঝা যাবে দেশের মুদ্রাস্ফীতির অবস্থা। ভালো লক্ষণগুলি হলো চাল, ডাল, তেল, মাছ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মোটামুটি স্থিতিশীল কি না, বাড়ছে না কমছে, আয়ের সাথে ব্যয়ের মিল আছে কি না। আর খারাপ লক্ষণ হলো প্রতি মাসে বাজার খরচ বাড়বে, একই টাকায় জিনিস কম পাওয়া যাবে, পরিবহন ও বিদ্যুৎ খাতের খরচ দ্রুত বাড়বে। আসলে মুদ্রাস্ফীতি হলো দেশের অর্থনীতির শরীরের তাপমাত্রা। তাপমাত্রা বেড়ে গেলে যেন শরীরে জ্বর আসে, মানুষের কষ্ট বাড়ে, অস্বস্তি লাগে, তেমনি মুদ্রাস্ফীতি হলে জনগণের কষ্ট এবং অস্বস্তি বাড়ে। 3 নম্বর, ব্যাংকিং ব্যবস্থাপনা। বাজেটের সাথে ব্যাংকিং ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত, এমনিভাবে জড়িত। একটা অ্যাডভার্টাইজ শুনেছি, সিগারেট আর ফিল্টার দুজনে দুজনার, ঠিক তদ্রূপ এই বাজেট এবং ব্যাংকিংয়ের সম্পর্কটা একই ধরনের। বাজেট ভালো কি খারাপ? তো ভালো লক্ষণগুলি হলো আমানতকারীরা সহজে লেনদেন করতে পারবে, ব্যাংকের আমানতকারীরা সহজে লেনদেন করতে পারবে, ঋণ নিয়মিত ফেরত পাবে, ব্যাংকের মুনাফা বাড়বে, খেলাফি ঋণ কমবে, ব্যাংকের সিআরআর এবং এসএলআর যথাযথ থাকবে। মাননীয় সদস্য, আর 2 মিনিট বাড়ানো হলো আপনার বক্তব্য, 2 মিনিটের মধ্যে শেষ করবেন। জিনিসটা আমি তুলে ধরতে পারবো না 2 মিনিট, মাননীয় স্পিকার। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখেন ফাইনালি এটা আমি কোথায় গিয়ে আমি নেই, আমার একটু সময় দেওয়ার চেষ্টা করেন। ব্যাংক, আমি চেষ্টা করবো মাননীয় স্পিকার শেষ করার জি, জন্য। 3 মিনিট দেওয়া হলো, 3 মিনিট শুরু হলো এখন। খারাপ লক্ষণ হলো গ্রাহকের টাকা চাহিদা মতো ব্যাংক দিতে পারবে না, খেলাফি ঋণ দ্রুত বাড়বে, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা বারবার নিতে হবে, আমানত কমবে, নতুন আমানতকারী কাটতে হবে, সিআরআর এসএলআর যথাযথ রক্ষা করতে পারবে না। মাননীয় স্পিকার, আসলে ঋণ খেলাফি হলো ব্যাংকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। উল্লিখিত সূচকগুলি দ্বারা অর্থনীতির ভালো না মন্দ যাচাই করা যাবে। বাজেট ভালো কি মন্দ তা বিবেচনা করতে হলে যে কয়েকটা পয়েন্টের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর, রাজস্ব আয় বাড়বে, জিডিপি বাড়বে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বরাদ্দ বাড়বে, ঋণের উপর নির্ভরতা কমবে, মূল্যস্ফীতি কমবে, রপ্তানি বাড়বে, রেমিটেন্স বাড়বে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়বে, বেকারত্ব কমবে, নতুন নতুন শিল্প কলকারখানা হবে। বাজেটের খারাপ লক্ষণ, রাজস্ব আয় কমবে, ডলারের সংকট হবে, ঋণের বোঝা বাড়বে, রিজার্ভ কমবে, মুদ্রাস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে, বেকারত্ব কমবে। মাননীয় স্পিকার, রিজার্ভ, রিমিটেন্স, রপ্তানি, মূল্যস্ফীতি, এই 4টি হলো অর্থনীতির রক্তচাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক রাজস্ব সংগ্রহ। যেমন একজন মানুষের শরীরে রক্ত না থাকলে শরীর চলে না, তেমনি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি না হলে বাজেট সফলতা আসে না। মাননীয় স্পিকার, আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলতেছি বাজেটটি জনবান্ধব, বাস্তবসম্মত, তার অন্তত একটি উদাহরণ দেওয়ার আমার সুযোগ দিবেন মাননীয় স্পিকার। অর্থনীতি, একটা সফল অর্থনীতি দাঁড়িয়ে থাকে বা গড়ে ওঠে মাইক্রো ইনভেস্টমেন্ট এবং মাইক্রো ট্রানজ্যাকশনের উপরে। ফ্যামিলি কার্ড মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি যে অনুদান পাচ্ছে, ওই অনুদান দেশের অর্থনীতিতে মাইক্রো ইনভেস্টমেন্ট ও মাইক্রো ট্রানজ্যাকশন হিসেবে অবদান রাখবে। বিদায় ইয়া একটি চমৎকার এবং বাস্তবভিত্তিক অর্থনীতির ভিত সৃষ্টি হবে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে ডিজিটালাইজেশন ব্যবহার, সামাজিক নিরাপত্তা, নারীদের অর্থনীতিতে সম্পৃক্ত করা, নারীদেরকে সম্মানিত মূল্যায়নের জন্য একটি সুন্দর উদ্যোগ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাজেটে বাস্তবায়নের প্রথম পদক্ষেপ।
মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে বৃহৎ অর্থনীতির সৃষ্টির লক্ষ্যে যে মাইক্রো ইনভেস্টমেন্ট অ্যান্ড মাইক্রো ট্রানজ্যাকশনের বিস্থাপন করেছেন, নিঃসন্দেহে একটি সুদূর প্রসারী, বাস্তব এবং নতুন উদ্যোগ। ওনার এই নতুনত্ব, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা প্রতিটি চমকপ্রদ বিদায় উনি পারবেন এই দেশকে সঠিকভাবে মেরামত করে একটি টেকসই অর্থনীতি রাষ্ট্র উপহার দিতে। তিনি দিন দিন ওনার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়ন হয় ম্যাথমেটিক্যালি, আবেগ আর দিয়ে নয়। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 319 জনাবা আন্না মিন্স। জনাবা আন্না মিন্স, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমি প্রথমবারের মতো মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এজন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুলকে। তারা আমাকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সেই জন্য। আমি যে বাজেট নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমি যেটা মনে করি যে এই বাজেট আমাদের অনেকে আমরা বলছি, আমার দৃষ্টিতে, এবং আমি এখানে আজকে প্রতিনিধিত্ব করছি সমতলের নৃগোষ্ঠী জনগোষ্ঠীকে। তো তাদের দৃষ্টিকোণ থেকে এই বাজেট কতটুকু জনবান্ধব হয়েছে সেগুলি আমি কিছু তুলে ধরব। তো প্রথমেই আমি এই বাজেটকে আসলে স্বাগত জানাই, কারণ এটা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হয়েছে এবং জনমুখী বাজেট হয়েছে, আমি স্বাগত জানাই। এবং বিশেষভাবে আমি এখানে উল্লেখ করতে চাই, বিশেষ করে আমি যেটা বলছিলাম যে আমি সমতলের নৃগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছি। এই বাজেটে সমতলের নৃগোষ্ঠীদেরকে উন্নয়নের জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য দুটো স্পেসিফিক উদ্যোগ আছে। একটা হলো আমাদের প্রাইম মিনিস্টারের অফিসের অধীনে সমতলের নৃগোষ্ঠীদের জন্য বিশেষ বরাদ্দ আছে, সেটা বৃদ্ধি করা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমতলের যে নৃগোষ্ঠী আছে তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে আরেকটা বিশেষ উদ্যোগ এখানে আছে, সেটা হলো মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগের অধীনে নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য, বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের জন্য যে বিশেষ প্রকল্প আছে সেটাও বরাদ্দ বৃদ্ধি করা আছে। আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এই দুটো স্পেসিফিক প্রকল্প সমতলের নৃগোষ্ঠী জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। একই সাথে আমার দুটো বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে যে বিভিন্ন উন্নয়নমূলক খাত আছে, প্রত্যেকটা খাতে কিন্তু উন্নয়নমুখী বরাদ্দ বৃদ্ধি করা আছে। সো আমার যেটা সকলের দৃষ্টি আকর্ষণের বিষয়, সেটা হলো এই সমস্ত উন্নয়নমূলক খাতগুলোতে যাতে যারা বেশি সুবিধা বঞ্চিত, বেশি প্রান্তিক অবস্থায় বসবাস করছে, যেমন অতি দরিদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী এবং সুবিধা বঞ্চিত নারী, তাদেরকে যাতে আমরা আবশ্যিকভাবে সম্পৃক্ত করতে পারি এবং তাদের উন্নয়নটা নিশ্চিত করতে পারি, এটা একটা দৃষ্টি আকর্ষণের বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলবো যে সমতলের নৃগোষ্ঠীর জনগণ কিন্তু আমরা সবাই জানি আর্থসামাজিকভাবে অত্যন্ত নাজুক, এবং সমতলের 90% নৃগোষ্ঠী কিন্তু দিনমজুর, ভূমিহীন, এবং তারা কৃষি শ্রমিক, এবং অনেক সময়ই তারা অগ্রিম কৃষি শ্রম বিক্রি করে। তো সেখানে আমার প্রত্যাশা হলো, অথবা সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে বিভিন্ন কার্যক্রম আছে সেখানে আমরা যাতে
অগ্রাধিকার ভিত্তিতে, যেমন শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, পাশাপাশি কারিগরি শিক্ষা যাতে এই নৃগোষ্ঠীর জনগণকে আমরা অন্তর্ভুক্ত করি এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। এই দৃষ্টি আকর্ষণের আহ্বান রেখে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আন্না মিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বক্তব্য রাখার জন্য। এটা আমরা আসলে সকলেই জানি, আদিবাসী যারা আছে তারা পিছিয়ে পড়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার যখন বিডিআর গঠন করেন তখন বিডিআরে অনেক ছিল গারো, হাজং আদিবাসীরা। তার পরবর্তীতে প্রাইমারি স্কুলে অনেক ছিল। কালের বিবর্তনে তাদের অংশগ্রহণটা কমে গেছে। আপনি এই বিষয়টা অ্যাড্রেস করেছেন, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 313 জনাবা মাহমুদা হাবিবা। জনাবা মাহমুদা হাবিবা, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা আমার দলের সম্মানিত চেয়ারম্যান এবং নীতি নির্ধারকদের প্রতি এবং আমার সেই সকল সিনিয়র এবং জুনিয়র সহযোদ্ধাদের প্রতি যাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আজ আমি বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় ডেপুটি স্পিকার, 11 জুন 2026 আমার জন্য একটা খুবই আবেগের দিন। আবেগের দিন এই কারণে যে আমি যখন রাজনীতি শুরু করেছি 2008-9 থেকে আমি নানা ক্ষেত্রে নেপথ্যে এবং রিসার্চ বেসড কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। সেখানে 2009 থেকে শুরু করে 2023 পর্যন্ত আমাদের জার্নি ছিল সরকারের বাজেট প্রণয়ন এবং যেই তৎকালীন যেই চেপে বসা দানব তাদের বাজেট প্রণয়ন এবং সেই বাজেটের উপরে ঝাঁপিয়ে পড়া যে কোথায় কোথায় কী ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। আমরা ছায়া বাজেট তৈরিতেও কয়েক বছর ধারাবাহিকভাবে কাজ করেছি। ফলে এইবার যখন বাজেটটা দেওয়া হলো, এই বাজেট দেওয়া হলো আমি যখন সংসদে আছি একজন সাংসদ হিসেবে এবং সরকারি দল হিসেবে, এটা একই সাথে অত্যন্ত বড় দায়বদ্ধতা এবং নিঃসন্দেহে অনেক বড় একটা দায়িত্বের বিষয়। কাজেই বাজেটটার পুরো বক্তৃতা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং আমি প্রতিটা ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করেছি, যেইভাবে আমরা অতীতে বিরোধী দলীয় সরকার থাকা অবস্থায় সরকারি বিভিন্ন বাজেটের ফাঁক ফোকরে দৌড়িয়েছিলাম। কিন্তু একটা কথা বলতে হয় যে আসলে আমার দল বিশেষ করে আমার সম্মানিত চেয়ারম্যান যিনি মাননীয় প্রধানমন্ত্রীও বটে, তার প্রতি আমার আস্থা সীমাহীন। তার সাথে 2-2.5 বছর খুব কাজ করার সুযোগ আমার হয়েছে। আমার প্রত্যাশা ছিল অত্যন্ত হাই এবং নিঃসন্দেহে বলতে হয় মাননীয় অর্থমন্ত্রী এবং এই সরকার সেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন। আমি এই বাজেট যখন দেখেছি তখন আসলে এটা এত চমৎকার একটা বিষয় যেগুলো নিয়ে আমরা যুদ্ধ করেছি, যেইগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেছি, যেইগুলো আমরা নির্বাচনী আমাদের ইশতেহারে আমাদের পরিকল্পনা হিসেবে আমাদের কমিটমেন্ট হিসেবে জাতির কাছে দিয়েছি, তার প্রায় প্রতিটাই এখানে এত চমৎকারভাবে জাস্টিস করা হয়েছে যে বলার মতো নয়। বলতেই হয় যে আজকের এই দিনে আমি যখন বলতে যাচ্ছি নিঃসন্দেহে আমার বাজেটের পক্ষে বলার কথা অনেক বেশি। দেখুন, এই সুবৃহৎ বাজেট নিয়ে নানা কথা আছে, কিন্তু 20 কোটি দেশের মানুষ, নতুন জিওপলিটিক্যাল সিচুয়েশন, এই যুদ্ধ পরবর্তী বিশ্বের টালমাটাল অবস্থা এবং এই যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডকে মিট করতে হলে বাজেটের আকার অবশ্যই বড় হতে হবে। আর বাজেটের আকার বড় হওয়া প্রসঙ্গে তো বলতে হয় যে বাজেট ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের বাজেটের সাইজ, এবার আমি এনসিপির বাজেটের সাইজটাও বলি, 8,52,157 কোটি টাকা। কাজে এই বিষয়টা বাদ দিয়ে অন্য বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। দেখুন, যেই বিষয়ে বাজেটের প্রথমে মাননীয় ডেপুটি স্পিকার যেটা প্রথম আমার মনে হয়েছে বাজেট নিয়ে, সেটা হচ্ছে নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট ইজ a message towards the people of Bangladesh and of course towards the international communityর কাছে। কেন? কারণ তারা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, তারা বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং তাদের জন্য এটা
বাংলাদেশের যে ব্যয় সংযম, সংস্কার ও অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তায় বাজেট বহন করছে সেটা নিঃসন্দেহে অভাবনীয়। আপনাকে আমি এবার একটু মানে টপিক ধরেই বলি। মুদ্রাস্ফীতি যেটা নিয়ন্ত্রণের যে সর্বোচ্চ আমাদের যে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে, কিংবা স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, কিংবা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে যে বিনিয়োগ, কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে সম্প্রসারণ, কিংবা বিশেষ করে উন্নয়ন ও পরিচালন ব্যয়ের যে আনুপাতিক হার কমিয়ে আনা। আমরা জানি যে এই জনপ্রশাসনে সবসময় উন্নয়নের চেয়ে পরিচালন ব্যয়ের আনুপাতিক হার অনেক অনেক বেশি, সেইটারই উদ্যোগ নিতে পারাটাও অনেক অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য। এখানে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির ওপরে যেই জোর দেওয়া হয়েছে পরিবেশ ও জলবায়ু খাতে, এবং জোর দেওয়া হয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তার প্রতি যে গুরুত্ব, সেই দিকে কর কাঠামোর আধুনিকায়ন, যেটা সবচেয়ে বড় কথা। যে কোনো সরকারের আয় তার রাজস্ব আয়, প্রধানতম আয়, তার অন্যান্য আয় হচ্ছে আশেপাশের, প্রধান আয়টাই রাজস্ব আয়। কাজেই এই জায়গাটি আধুনিকায়নের যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেইখানে আমাদের জলমত নির্বিশেষে প্রত্যেকেরই অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি কিছুক্ষণ আগে আমার মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, আমাদের সম্মানিত একজন সদস্য বললেন বিরোধী দলীয় যে কর রাজস্বের যে ব্যাখ্যা তিনি দিলেন, রাজস্বের ব্যাখ্যা তো এটাই হবে, রাজস্ব তো সরকারের কাছেই যাবে, কারণ যে এই প্রতিনিয়ত যেই দেশের মানুষের জনগণের ভাগ্যোন্নয়নে, তাদের জীবনের পরিবর্তনে যেই ব্যয়, সেটা আসবে কোথা থেকে? সরকারের তো আর অন্য কোনো সিস্টেম নাই, ইনায়াত বা অন্য কিছু। কাজে বাধ্য হয়ে আমাদেরকে রাজস্বের ওপরেই প্রতিটা সরকারকেই নির্ভর করতে হয়। এইবার আসি, মানে দুটো তিনটা কথা আমি আপনার মাধ্যমে, আমার মাননীয় বিরোধী দলীয় নেত্রী দুটো কথা বলেছেন, ঋণ খেলাপি। প্রথমত আমি এই শব্দটাকে রিজেক্ট করি। এই সংসদে আরপি অনুযায়ী কোনো ঋণ খেলাপি কখনোই নির্বাচনে অংশ নিতে পারেন না। আমরা দেখেছি আমাদের বহু ভালো নেতা শুধুমাত্র এই এক ইস্যুর কারণে বাদ হয়ে গেছেন। দেখুন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের অধিকাংশেরই জীবন নির্বাহের মূল পথটাই হচ্ছে ব্যবসা। এবং মাননীয় সদস্য, আপনার সময় আরো 4 মিনিট বর্ধিত করা হলো, 4 মিনিট। অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার। আমি বলতে চাইছিলাম যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের একটা বড় অংশ তাদের ব্যক্তিগত জীবন ব্যয় নির্বাহ হয় ব্যবসা থেকে, এবং ক্ষেত্রবিশেষে তাদের ব্যবসার কলেবর অনেক অনেক বড়। আপনি যত সহজে 6 লক্ষ কোটি টাকার হিসাব দিয়ে দিলেন, আপনি ভুলে গেলেন গত 17 বছরে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাচ্ছি, গত 17 বছরে সিস্টেমেটিক্যালি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কিভাবে তাদেরকে ডিফারেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে তাদেরকে ঋণ খেলাপি হতে বাধ্য করা হয়েছে। আমাদের মনে রাখা দরকার, এই যাদেরকে আমরা আজকে ঋণ খেলাপি বলছি, তারা লক্ষ লক্ষ জবের সৃষ্টি করেছেন এবং এই বাংলাদেশেই তারা বিনিয়োগ করেছেন। তাদের এই বিনিয়োগ এককভাবে তাদের এই যে বাংলাদেশের কর্মসংস্থানে উপকার করেছে, সেটারও কিন্তু মানে আপনার পরিমাণ কম নয়। কাজে এই শ্রদ্ধাটা রাখতে হবে স্ট্রাগলটার প্রতি এক ধরনের সহমর্মিতা। এই নিঃসন্দেহে আগামীর সময় ভিন্ন হবে, এবং আগামীর এই ভিন্ন সময়ে এই আমাদের যারা ব্যবসা করতে যে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাংকের কারণে এবং সরকারি মানে তৎকালীন লুটেরা সরকারের নীতিমালার কারণে এই ধরনের সিচুয়েশনে এসেছেন, এখান থেকে তারা উত্তরণে সফল হবেন। আমি একটু কথা, আমার মাননীয় অর্থমন্ত্রী চমৎকারভাবে একটা পরিকল্পনা বলেছেন, সেখানে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। এই সাপ্লিমেন্টটা হচ্ছে যে আমাদের 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়ে আমরা কথা বলেছি, মাঠে যাদের অধিকাংশই হবেন নারী। এই জায়গাটায় আমার একটা ছোট্ট মানে সাপ্লিমেন্ট দেওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য খুবই একটা ট্যাবুড ইস্যু। যেখানে দেশের মানুষ মূল স্বাস্থ্য সেবাই পায় না, সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা অনেকেই বিলাস মনে করেন, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয়। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে আমি জানাতে চাই যে আমাদের দেশে আপনি যদি যত বেশি আপনার একটু মানে দারিদ্র্য সীমায় একটু যারা দুর্বল কিংবা গ্রামীণ অঞ্চলে যাবেন, আপনি আশ্চর্য হবেন 47.7% নারী তারা অবসাদে ভোগেন, এবং হাইপার যে অ্যাংজাইটি সেটাতে ভোগেন 65% নারী, এবং 23.6% নারী ভোগেন হচ্ছে গভীর চাপে।
এই মায়েরা, এই নারীরা, তারা একটা সুস্থ পরিবার, সুস্থ সন্তান কিংবা সুস্থ জাতি কিভাবে উপহার দিবেন? এই মায়েদের আপনি দেখুন, আমরা যদি এইটার সাথে রিলেট করি, এইটার সাথে রিলেট করলে দেখি আমাদের আত্মহত্যার প্রবণতা কি ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে আত্মহত্যা আরেকটা ট্যাবুড ওয়ার্ড। এইখানে অর্ধেকের বেশি আত্মহত্যা রেজিস্টার করা হয় না। তারপরেও 2025-এর পরিসংখ্যান অনুযায়ী অলমোস্ট 15,000 মানুষ বাৎসরিক আত্মহত্যা, মানে বছরে আত্মহত্যা করেন, দৈনিক যার হার 40টি। এবং এটা কম নয়, এই কারণে কম নয় যে এর মধ্যে 67% হচ্ছে 13 থেকে 19, তার মানে হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। আমার অনুরোধ হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীর কাছে যে 1 লক্ষ যেই মাঠ কর্মী যাবেন তাদের মধ্যে একটা সংখ্যা, সেটা 12,000 বা 13,000কে কি আমরা মানসিক স্বাস্থ্যসেবার প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে মাঠে ছেড়ে দিতে পারি? ইউনিয়ন পিছু আমাদের 4,599টি ইউনিয়ন আছে। মাননীয় ডেপুটি স্পিকার, আমি কি আর 1 মিনিট সময় পেতে পারি? তাহলে প্রস্তাবনাটা আমি ক্লিয়ার করতে পারবো। জি, আপনি আর 2 মিনিট পাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পূর্ণাঙ্গ প্রস্তাবনাটা দেন। জি, 4,599টা ইউনিয়ন আছে। আমরা যদি 3 জন করে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত মাঠকর্মীকে নিয়োজিত করতে পারি, তাহলে অন্তত ওই ইউনিয়নে তারা ঘুরে ঘুরে বিভিন্ন মানে গ্রামভিত্তিক সেবা দেওয়ার পাশাপাশি স্কুল কলেজগুলোতে একটা সাপোর্ট দিতে পারবেন। বেসিক্যালি 4,599 ইন্টু 3 হচ্ছে 13,800 জন। এখানে আমি এবার একটু প্রাথমিক, এখানে অনেক বিশেষজ্ঞ ব্যক্তি আছেন, তারপরেও আমি একটু বলতে চাইছি যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলে এই মানসিক স্বাস্থ্যসেবার একটা প্রাইমারি কেয়ার আছে, যেটা জাস্ট এটা ডিটেক্ট করা এবং ডিটেক্ট করে এটা পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন, আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। এটা বেসিক্যালি পূর্ণাঙ্গভাবে, যদি আমি পরিসংখ্যানটা যথাযথভাবে আমার কাছে নাই, কিন্তু এটা 400-র নিচে। 20 কোটি মানুষের দেশে এর চেয়ে ভয়াবহ পরিসংখ্যান আর কিছু হতে পারে না। কিন্তু পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ, 5 থেকে 6 বছর মেয়াদী। আমি জানি যে এই পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আছে, কিন্তু এই যে ইন্টারিম যেই ট্রেনিংটার কথা আমরা বলছি, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এই ট্রেনিংটা প্রোভাইড করলে, যেটা আসলে প্র্যাকটিক্যালি 2 দিন, 6 দিন, 8 দিন কিংবা ক্ষেত্র বিশেষে 15 দিনের ট্রেনিং দিয়েই আমরা তাদেরকে মাঠে দিয়ে মানে ছেড়ে দিতে পারবো। এবং তারা অ্যাটলিস্ট এই যে আপনি যখন স্বাস্থ্য বিষয়ে মাঠকর্মীদের পাঠাবেন, আপনি খেয়াল করে দেখবেন 35 অধিকাংশ নারীর যে শারীরিক সমস্যা, সেটার সাথে সরাসরি তার মানসিক সংযোগ, এবং তার মানসিক প্রচণ্ড চাপটা তার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ডিটোরিয়েট করে। কাজে এটাকে সাপ্লিমেন্ট করা হয় এইভাবে। এর বাইরে আর একটা বিষয় বলতে চাই, এইটা শেষ। এর বাইরে আরেকটা বিষয়, কর আহরণ নিয়ে। দেখুন, কর আহরণ নিয়ে অসংখ্য পরিকল্পনা এনবিআর-এর আছে, আমাদের এখানে মাননীয় অর্থমন্ত্রীর আছে। তারপরেও আমাদের একটা বিশাল জনগোষ্ঠী রাজনীতিপ্রবণ, আমাদের রাজনৈতিক কর্মী অসংখ্য। আমরা এমন একটা পরিকল্পনা করতে পারি কি না, এই বিশাল বাজেটকে সাফল্যের মুখে নিয়ে যেতে হলে প্রতিটা অংশীজনের সহযোগিতা অত্যন্ত জরুরি। আমরা প্রত্যাশা করি আপনারা প্রত্যেকেই, আমাদের দেশের মানুষ অত্যন্ত সেন্সিটিভ এবং আবেগপ্রবণ হওয়ায় তারা রাজনৈতিক এজেন্ডাগুলো নিয়ে যত দ্রুত মাঠে যেতে পারেন, ততটা দেশ গঠনের এজেন্ডা নিয়ে মাঠে যেতে পারেন না। আমরা তাদেরকে অ্যাটলিস্ট কর সচেতনতা বৃদ্ধির কাজে নিয়োগ করতে পারি কিনা, যেই যে লিফলেট ব্যানারগুলো চারপাশে ছড়িয়েছে রাজনৈতিক এজেন্ডা নিয়ে, এগুলো করের দিকে কনভার্ট করা যায় কিনা, এইটুকুই ভেবে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। জি, মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, একটা বিষয়ে আমি আপনার মাধ্যমে সকল মাননীয় সদস্যের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যখন বক্তব্য রাখব, তখন ডেপুটি স্পিকার মহোদয় অথবা স্পিকার মহোদয় যিনি চেয়ারে বসে থাকবেন, তাকে আমরা মাননীয় স্পিকার বলে সম্বোধন করব। এটাই স্বাভাবিক। আমাদের ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি অনেকেই মাননীয় ডেপুটি স্পিকার বলেন। আমি অনুরোধ করছি তাদের সকল সদস্যবৃন্দকে আপনার মাধ্যমে যেন আমরা এই চেয়ারকে সম্বোধন করব মাননীয় স্পিকার বলেই, এই কথা বলে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল হান্নান। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, আপনার সময় 6 মিনিট। নেই উনি? খুলনা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস কে আজিজুল বাড়ি হেলাল।
জনাব আজিজুল বারী হেলাল, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমি ভেবেছিলাম যে আগামীকাল বক্তৃতা দেব, কিন্তু যখন আপনি নাম বলেছেন তখন তো দিতেই হবে। মাননীয় সদস্য আপনার নাম পাঠিয়েছেন লিস্টে। অবশ্যই আমি দিব। আমি প্রথমে এই এত সুন্দর একটা বাজেট, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যে উত্তরাধিকার সূত্রে যে সমস্যাগুলো আমরা পেয়েছি, যে অর্থনীতিতে এখন চলছে একটা উচ্চ মূল্যস্ফীতি, এটাগুলো আমরা সব উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তারপরে বিনিয়োগে একটা স্থবিরতা চলছে, ব্যাংকিং খাতে চলছে দুর্বলতা এবং ব্যাংক দখলের একটা প্রবণতা আমরা দেখছি, এবং কর্মসংস্থান একটি চ্যালেঞ্জের মুখে। ঠিক এরকম একটা বাস্তব পরিস্থিতিতে আমাদের এই নতুন সরকার যে 9,38,000 কোটি টাকার বাজেটটি দিল, এই বাজেটটির যদি বিশ্লেষণ করা হয় তাহলে অবশ্যই সরকার এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ দিতেই হয়। কারণ আমরা এই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই আমরা এই বাজেটটি দিচ্ছি। মনে রাখতে হবে, বাজেট শুধুমাত্র একটা অর্থনৈতিক হিসাব বা আয় ব্যয়ের হিসাব না। বাজেট ইজ নট মিয়ারলি এ আপনার ইকোনমিক ডকুমেন্ট, ইট ইজ এ পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড অলসো ইট রিফ্লেক্টস পলিটিক্যাল পার্টিস কমিটমেন্ট। এই বাজেটে থাকে, এটা একটা রাজনৈতিক দলিল। এই বাজেটের সবচেয়ে আমার কাছে ইতিবাচক যে দিকগুলো, সেটা হলো যে এই বাজেটে কিন্তু দেখেন যে উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে, প্রায় 3,16,000 কোটি টাকা হলো উন্নয়ন ব্যয় হবে। তার মধ্যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট রেখেছে আমি দেখলাম প্রায় 3 লক্ষ কোটি টাকা। এর ফলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতিকে যা একটা প্রবৃদ্ধিতে আনবে। এটা হলো বাজেটের একটা আমি দেখলাম ইতিবাচক দিক। দ্বিতীয় একটা ইতিবাচক দিক দেখলাম যে বাজেটে আমাদের দেশে এখন মূল্যস্ফীতি হচ্ছে। সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য 7.5% কমিয়ে আনতে হবে এই মূল্যস্ফীতিকে। আমি বাজেটটা পড়ে যেটা দেখলাম, এটা কিভাবে করবে সেটাও বাজেটে আপনি দেখেছে যে বাজারে যে অতিরিক্ত লিকুইডিটি বা তারল্য থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি এবং আমাদের সরকারের রাজস্ব নীতির একটা সমন্বয়ের মাধ্যমে এইটা করা হবে। সবচেয়ে বড় জিনিস, মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদের যে নিত্য পণ্য, চাল, ডাল, মাছ, তেল, আলু, পেঁয়াজ, রসুন, এই সমস্ত জিনিসের উৎস কর এবং আমদানি কর কমানো হয়েছে। তার ফলে মুদ্রাস্ফীতি কমতে বাধ্য হচ্ছে। আরেকটি বাজেটে ইতিবাচক দিক হলো যে ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট, বিনিয়োগ এবং রপ্তানি। আমি দেখলাম যে এই বিনিয়োগ বৃদ্ধি করবার জন্য আমাদের এই সরকার ব্যবসা পরিচালনা সহজ করবার জন্য যেমন লাইসেন্স, তার অনুমোদন, তার নিয়ন্ত্রণ, এগুলো খুব সহজ করে দিয়েছে এবং কর ব্যবস্থা সহজ করা হয়েছে। ব্যাংকিং ও সরকারি অর্থ ব্যবস্থার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। এই বাজেটে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজ করা হয়েছে, এটা আমাদের বিনিয়োগকে আকৃষ্ট করবে। বিনিয়োগকারীদের সমস্ত প্রশাসনিক বাধা দূর করা হয়েছে এই বাজেটে। ব্যাংকিং খাতে সুশাসন বৃদ্ধি করা হবে। এখন যদি আপনি ব্যাংকিং খাতে আমরা বলছি সুশাসন বৃদ্ধি করা হবে, একটা ব্যাংক কিভাবে পরিচালিত হবে, তাও যদি তার চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, সেটাও এখানে যদি আপনার কোনো রাজনৈতিক দল মতলববাজি করে গ্রাহকদের মধ্যে একটা সমন্বয় করে মব সৃষ্টি করে, তাহলে তো ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা আপনার সম্ভব হবে না। আজকেও দেখলাম যে ইসলামী ব্যাংকের সামনে কতিপয় চিহ্নিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা গ্রাহকদের সমন্বয় করে ব্যাংক ওইখানে বিশৃঙ্খলা তৈরি করছে। এবং আজকে প্রথম আলো পত্রিকা পড়ে আমি দেখলাম
যে সরকার এই ব্যাংককে পরিচালনার জন্য প্রায় ২৫০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছে, অথচ একটি চিহ্নিত রাজনৈতিক দল তাদের গ্রাহক সংখ্যা, তাদের যত গ্রাহক আছে তাদের সেখান থেকে টাকা উত্তোলন করার একটা হিড়িক পড়েছে। এই ব্যবস্থা তো ব্যাংকিং প্রশাসন ঠিকভাবে চলতে পারে না। আমি অনুরোধ করব যে এইভাবে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিবেন না, কারণ আমরা একটি অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা পেয়েছি, আমরা যদি অর্থনীতিতে ফেল করি তাহলে মনে করবেন আমাদের সামগ্রিক ফেল হবে, আপনাদেরও ফেল হবে এটা, এবং সেখানে ফ্যাসিবাদের একটা জয়লাভের সুযোগ দেখা দিবে। সুতরাং এই ব্যবস্থাটা ঠিক করতে হবে। সরকার রপ্তানি আয় বৃদ্ধি করবার জন্য দেখেন আমাদের যে আপনার রেডিমেড গার্মেন্টস আছে, এর বাইরেও আরও রপ্তানি খাত বাড়ানো যায় কিনা, এবং এই রপ্তানি খাত বাড়ানোর জন্য কাঁচামাল আমদানিতে সরকার অনেক আপনার ব্যয় কমিয়েছে, অনেক ট্যাক্স কমিয়েছে। এজন্য আমি বলছি যে মাননীয় সদস্য, আপনাকে আর 4 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ। দেখেন, আমি এখন একটা কথা বলতে চাই যে আমি দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে নির্বাচিত হয়েছি। আমার এই অঞ্চলে আপনার স্যালাইন ওয়াটার এবং পানিতে প্রচণ্ড আয়রন রয়েছে। আমাদের সবাই সেখানে মানুষ একটা অস্বাস্থ্যজনক অবস্থার সৃষ্টি হয়েছে। এই যে পরিবেশকে এবং পানিকে সুন্দর করবার জন্য এই বাজেটে কোনো অর্থ বরাদ্দ করা হয়েছে কিনা। একই সাথে আমাদের এলাকার দুটো বিখ্যাত নদী, রূপসা নদী আর ভৈরব নদী, এই নদীর তীরে, এই নদী কিন্তু অনেক প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক, অনেক প্রাচীন সভ্যতা ওখানে গড়ে তুলেছে, অনেক মানুষ বসবাস করে, এ নিয়ে অনেক কথা বলা যায়। কিন্তু এই নদী আজকে ভরাট হতে চলেছে। এই নদীগুলো খনন করার জন্য, রূপসা এবং ভৈরব নদী খনন করার জন্য সরকারের বাজেটে কোনো বরাদ্দ আছে কিনা এটা আমি দেখতে পাইনি। আর একটা হলো, আমাদের খুলনা ছিল একসময় শিল্পাঞ্চল, শিল্পনগরী বলা হতো। আমাদের সমস্ত পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। আমি গতকাল এলাকায় ছিলাম, বিভিন্ন পাটকলে যে নিজের কাছেও খারাপ লেগেছে। এই পাটকলগুলোকে আপনারা বেসরকারি খাতে লিজ দিচ্ছেন, সেই বেসরকারি ব্যক্তিগুলো কি পাটকলগুলো কি আবার পাটকল নির্মাণ করবে না অন্য কিছু করবে? আমি মনে করি এই পাটকলগুলোকে একটা ইকোনমিক জোন হিসাবে ঘোষণা করে সেখানে পাটজাত পণ্য রপ্তানির ব্যবস্থা করা হোক আমাদের এই। এবং আমাদের খুলনার একটা বন্দর রয়েছে মোংলা পোর্ট, এই মোংলা পোর্ট কেন্দ্রিক কোনো শিল্প করিডোর গড়ে তোলা যায় কিনা এবং এই বাজেটে তার কোনো আভাস আছে কিনা। তারপরে আমাদের উপকূলীয় অঞ্চলে, আমরা কিন্তু উপকূলে বসবাস করি, এখানে জলবায়ু অভিযোজন যে তহবিল, এখানে সেই রকম কোনো তহবিল রাখা হয়েছে কিনা। আমি সরকারের কাছে বলবো যে এই সব বিষয়ে যদি দৃষ্টি দেন এবং আমাদের এই বাজেটকে বিরোধী দল যেভাবে অবমূল্যায়ন যেভাবে কথাবার্তা বলছেন, তাহলে তো আমাদের এখানে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। আপনারা বাজেটের খারাপ দিক ভালো দিক বলুন, আমরাও খারাপ দিক ভালো দিক বলি, কিন্তু আপনারা এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন। সেই আখতারুজ্জামান ইলিয়াসের একটা উপন্যাস, একটা ছোট গল্প ছিল, দুধ ভাতে উৎপাত। এখন আমাদের দেশের মানুষ প্রায় 90% ইসলাম ধর্মের মানুষ, 90% লোক ইসলাম ধর্মের মানুষ, এবং একটা শান্তিপ্রিয় ধর্ম, একটা দুধ ভাতের মতো পরিস্থিতিতে আমরা বসবাস করি। সবাই সম্প্রীতির মাধ্যমে, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বসবাস করি। কিন্তু আমি দেখলাম আমাদের বিরোধী দল এই দুধ ভাতে উৎপাত সৃষ্টি করে কিভাবে। যখনই কোথাও ইসলাম নাম দেখে সেটা মনে হয় তার ব্যক্তিগত সম্পত্তি। ইসলামী ব্যাংক দেখলে তাদের মনে হয় আমার ব্যক্তিগত সম্পত্তি, ইসলাম দেখলেই তাদের মনে হয় ব্যক্তিগত সম্পত্তি। আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বললেন, আমরা সবাই নেকাব হেজাব আমরা সবাই পড়ি, আমাদের মুসলমানদের অনেকেই পড়ে অনেকেই পড়ে না। ইসলামে কোনো ড্রেস কোড আছে কি নেই এটা আমাদের তাদের কাছে কোশ্চেন, কিন্তু হেজাব আমাদের সবাই, ইসলাম হয়তো ম্যান্ডেটরি। আমাদের মাননীয় সংসদ বলছেন আপনার রম্য করে, আমি তো চিনতে পারলাম না।
বা তার বন্ধুর ওয়াইফ মাননীয় সদস্য এই ব্যাপারে অ্যাড্রেস করবেন না, সুতরাং- অলরেডি আমরা একটা ডিসিশন দিয়েছি। এই যে প্লিজ আমি আপনি সেটা অন্য বলছি, কিছু দেখেন, থাকলে মাননীয় বলেন, স্পিকার, আর না হলে বক্তব্য এই শেষ যে করেন। উৎপাত সৃষ্টি করছে যে ইসলাম দেখলে তার নিজের সম্পত্তি মনে করতে হবে, বাজেটেও যদি কোনো ইসলামের নামে বরাদ্দ দেওয়া হয় সেটাও যদি তার নিজের সম্পত্তি মনে করে, এই দুধভাতে উৎপাত যা সৃষ্টি করে, তারা কিন্তু আমাদের যে গণ অভ্যুত্থান, আমাদের যে আগামী। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিটস বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ।